বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। বলবীর চিরুন্নত মম শির। আমরা বীরত্বের কথা বলছি, বীরের কথা বলছি, কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামী যারা সৈনিক, তারাই কি কেবল বীর? কলমের জোরে যারা নিজেদের বীরত্বের প্রমাণ দেখিয়েছেন তারাও বীর, আর যারা সিনেমার মধ্যে বিপ্লব ঘটিয়েছেন তারাও তো বীর। আজ সিনেমার দুনিয়ায় এমন একজন বাঙালি বিপ্লবীকে নিয়ে কথা বলবো, যিনি নিজস্ব নির্ভীক কৌশল, নিজের শিল্প, এই দুইয়ের মধ্যে দিয়ে বিপ্লব ঘটিয়েছেন সিনেমা জগতে। হ্যাঁ, ভারতীয় চলচ্চিত্র জগতে বাঙালিদের অবদান কিছু কম নয়। সেরকমই এক বীর বাঙালির কথা আজ আমরা শুনব সিনেমার দুনিয়ায় মৃণাল সেন। মানুষের ভিতরে থাকা লুকোনো চেহারা টেনে বার করে আনতেন তার প্রত্যেকটা চলচ্চিত্রে। দর্শকদের বোঝাতে চাইতেন আসলে জীবন কিভাবে বইছে। আসলে আমাদের জীবনটা তো একটা নদীর মতো, তাই জীবনের বয়ে চলার বিষয়ই ছিল তার চলচ্চিত্রের বিষয়। জীবন সম্পর্কে ব্যক্তি মৃণালের উপলব্ধি কেমন ছিল শোনা যায় তিনি ভীষণ উপভোগ করতেন বন্ধুত্বকে। আর তার জীবনবোধ কেমন ছিল সেটাই তিনি ক্যামেরাতে বন্দি করেছেন তার বিভিন্ন ছবির মাধ্যমে। ইন্টারভিউ, পুনশ্চ, মহাপৃথিবী, ভুবন সোম, পদাতিক, নীল আকাশের নিচে, 22শে শ্রাবণের মতো ছবি সেই তালিকার অন্তর্ভুক্ত। চলচ্চিত্রের মধ্যে দিয়ে তিনি নতুন রূপে আবিষ্কার করার চেষ্টা করেছেন পার্থিব জীবনকে। মানুষের প্রকৃত রূপ আর তার ভিতরে থাকা লুকোনো চেহারা টেনে বার করে আনতেন প্রত্যেকটা ছবিতে। দর্শকদের বোঝাতে চাইতেন আসলে জীবন কিভাবে বইছে। ব্যক্তি মৃণালের উপলব্ধি কেমন ছিল শোনা যায় তিনি জীবনকে ভীষণভাবে উপভোগ করতেন, এবং শুধু জীবনকে নয়, জীবনের সঙ্গে জড়িত প্রত্যেকটা সম্পর্ককে তিনি ভীষণভাবে প্রাধান্য দিতেন। তাই ছেলে কুণাল সেন আর তিনি বন্ধু ছিলেন। আজীবন একে অন্যকে এই সম্বোধনেই ডেকে এসেছেন। কিছুটা জানা যায় তার ব্যক্তিগত চিঠি থেকে। প্রথম জন্মদিনে একটি করে চিঠি লিখতেন নিজের জন্মদিন নিয়ে। তার জন্মদিন নিয়ে বাকিদের উন্মাদনা ঠিক কতটা ছিল তা তো বলার অপেক্ষা রাখে না। কোনো বছরের জন্মদিনে তিনি আরও একটু সজাগ হতেন, মনে করতেন বেলা যে পড়ে আসছে। আবার কখনো স্পষ্ট ভাষায় জানিয়েও দিতেন যে বয়স বাড়ছে। একটা চিঠি যেটা 14ই মেতে লেখা, তিনি বলছেন, তোমরা বলো আমার বয়স 1 বছর বাড়ছে, শুনতে ভালো লাগে না, তাই ঘুরিয়ে ফিরিয়ে বলি সামনের বছরে যা হতে পারি, যা হওয়া অসম্ভব, এই মুহূর্তে তার চেয়ে আজ 1 বছর কম আমার। ভালো লাগছে ভাবতে। প্রতি বছর এই দিনে শুধু একটা কথাই ভাবি, রৌদ্রের প্রচণ্ডতায় কেমন করে রবীন্দ্রনাথ লিখতেন। তাহলে আমরা বুঝতেই পারছি যে বয়সটা কিন্তু আসলেই একটা নম্বর, সেটা কিন্তু আমাদের মনকে কখনোই বুড়িয়ে দিতে পারে না। চলচ্চিত্র নির্মাণ পর্বের আগে চলচ্চিত্র নিয়ে তিনি তাত্ত্বিক পড়াশুনো এবং লেখালেখি করেছিলেন। নিয়মিত সিনেমা দেখতেন ফিল্ম সোসাইটিতে। আন্তর্জাতিক চলচ্চিত্রের বিভিন্ন ধারাকে এর মধ্যে দিয়ে তিনি আত্মীকরণ করেন। তবে তার ওপর সবচেয়ে বেশি প্রভাব সম্ভবত ছিল 60-এর দশকে ফরাসি সিনেমার নিউ ওয়েভ ধারার। মনে রাখতে হবে যে সত্যজিতের সিনেমার ওপর সবচেয়ে বেশি প্রভাব ছিল 40-এর দশকের নিও রিয়ালিজমের। নিউ ওয়েভ তার 2 দশক পরের সিনেমা আন্দোলন। 1955 সালে যখন সত্যজিৎ রায়ের পথের পাঁচালী মুক্তি পাচ্ছে, সেই সময়ই তার প্রথম ছবি নির্মিত হয় যার নাম রাতভর। পথের পাঁচালীর চূড়ান্ত সাফল্যের উল্টো দিকে এটিকে বেশ অসফল প্রয়াসই বলতে হয়। মৃণাল সেন নিজেই ছবিটাকে আখ্যায়িত করেন অত্যন্ত জঘন্য বলে। উল্লেখ করার মতো তথ্য হলো এই সিনেমায় উত্তম কুমার অভিনয় করেছিলেন। যদিও তিনি আরও চলচ্চিত্রতে অভিনয় করেছিলেন, তখনও তিনি সেই অর্থে কোনো উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হয়ে উঠতে পারেননি।
1959 সালে তৈরি হয় মৃণালের দ্বিতীয় সিনেমা নীল আকাশের নিচে। এক আন্তর্জাতিক আত্মীয়তা বোধ এই ছবিটির মূল অনুপ্রেরণা। ছবিটাতে আমরা দেখি এক চীনা ফেরিওয়ালাকে যে তার রুজিরুটির তাগিদে এদেশের সঙ্গে নিবিড় সম্পর্কে জড়িয়ে পড়ে এবং ইংরেজদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামে শরিক হয়ে পড়ে। ফেরিওয়ালা এই চরিত্রটা তার চলচ্চিত্রে যেন থেকেই যায়। তার পরের ছবি 22শে শ্রাবণ, যেটা মুক্তি পায় 1960 সালে, সেটা একটা চীনা ফেরিওয়ালাকে নিয়ে। চীনা ফেরিওয়ালা এসেছিল যুদ্ধের প্রেক্ষাপটে, আর এই সিনেমার বাঙালি ফেরিওয়ালা চরিত্রটি আসে দুর্ভিক্ষের সঙ্গে যুক্ত হয়ে। মৃণাল সেনের অত্যন্ত সাড়া জাগানো এই ছবিটি মূলত এক পরিবারের গল্প, ফেরিওয়ালা এবং তার স্ত্রী এবং তাদের জীবন সংকটের গল্প। একটি পরিবারের গল্পের মধ্যে দিয়ে দুর্ভিক্ষকালীন সমাজের সংকটের ভাষা দেন মৃণাল সেন। এরপর আসি 1961 সালে তৈরি করা পুনশ্চ চলচ্চিত্রের দিকে। পটভূমি সরে আসে গ্রাম থেকে শহরে। মধ্যবিত্ত এক পুরুষ নারী প্রেমিক প্রেমিকার এই গল্পে মৃণাল সেন দেখান পুরুষ প্রাধান্যের সমাজে নারীর অর্থনৈতিক স্বাধীনতা এবং ব্যক্তি স্বাধীনতা কিভাবে খর্বিত হচ্ছে। এরপরে 1964 সালে পুরুষ শাসিত সমাজে মেয়েদের অবস্থা নিয়ে প্রতিনিধি নামে আরও একটি ছবি করেন মৃণাল সেন। মেয়েদের সামাজিক ভয় ভীতি ভেঙে বেরিয়ে আসার ডাক রয়েছে এখানে। 1965 সাল, আকাশ কুসুম। ছবির স্বপ্নবিলাসী নায়ক অজয় মধ্যবিত্তের বেড়া টপকে উচ্চবিত্ত হয়ে উঠতে চায় ভীষণ তাড়াতাড়ি। এজন্য বড়লোকের মেয়েদের সঙ্গে কৌশলী প্রেমের সম্পর্কতেও জড়িয়ে পড়ে। অজয় চরিত্রটি নিয়ে পরিচালক কৌতুকই করেন ছবিতে। কৌশলী প্রেম স্বাভাবিকভাবেই কোনো সার্থকতা পায় না, সেটা তো আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখতে পাই। আর এই ছবিটি শৈলীগত পরীক্ষা নিরীক্ষার কারণে আলাদাভাবে উল্লেখ করার মতো। 1969 সাল, বনফুলের কাহিনী অবলম্বনে হিন্দি ভাষায় মৃণাল সেন তৈরি করেন তার বিখ্যাত ছবি ভুবন সোম। এই ছবির মুখ্য ভূমিকায় উৎপল দত্তের অসামান্য অভিনয় এবং তার সঙ্গে শৈলীগত নিরীক্ষার জন্য এটি একটি ক্লাসিক চলচ্চিত্রে পরিণত হয়েছে। অনেকে মনে করেন এই ছবিটির মধ্যে দিয়েই হিন্দি প্যারালাল ছবির ধারণাটি জন্ম নেয়। ছবিতে রেলের জাঁদরেল অফিসার ভুবন সোম সৎ ও কর্মনিষ্ঠ মানুষ, ভিক্টোরীয় আদর্শবাদের প্রতিনিধি। নিজের ছেলেকেও তিনি নিজের সততা রক্ষার জন্য চাকরি থেকে বরখাস্ত করতে পারেন, কিন্তু এই সমীহযোগ্য আদলটিকে এরপর মৃণাল সেন ভেঙে দেন। দেখা যায় ক্ষমতা তৃপ্তির জন্য দুর্নীতিকে তিনি প্রশ্রয় দিতে পারেন। রেলের রুটিন কাজের বাইরে গুজরাটে একবার পাখি শিকারে যান ভুবন সোম। সেখানে প্রাকৃতিক সৌন্দর্যের পটে এক নারীর লাবণ্যের শিকার হয়ে যান তিনি। সততা রক্ষার রুটিন ভেঙে সেই লাবণ্যময়ীর স্বামীর দুর্নীতিকে প্রশ্রয় দেন। 1959 সালে রবীন্দ্রনাথের ছোট গল্প অবলম্বনে ইচ্ছাপূরণ নামে এক শিশু চিত্র তৈরি করেন তিনি। এরপরে শুরু হয় মৃণাল সেনের চলচ্চিত্র নির্মাণ জীবনের সবচেয়ে উজ্জ্বল পর্বটি। এরপর থেকেই তার কাছ থেকে আমরা উপহার পাই ইন্টারভিউ, কলকাতা 71, পদাতিক, কোরাস, একদিন প্রতিদিন প্রভৃতি চলচ্চিত্র। 70 দশকে তৈরি এই 5টি ছবি মৃণাল সেনের সবচেয়ে আলোচিত ছবিগুলির মধ্যে অন্যতম। নিঃসন্দেহে 70 দশকের সেই নির্দিষ্ট সময়ের রাজনৈতিক ব্যবস্থা এবং বাস্তবতা মৃণাল সেনের এই নাগরিক ছবিগুলি নির্মাণের পিছনে মূল প্রেরণা হিসেবে সক্রিয় থেকেছে। ইন্টারভিউ চলচ্চিত্রে আমরা দেখতে পাই এক যুবক চাকরির সন্ধানে হন্যে হয়ে ঘুরে বেড়ায়। শেষমেশ দেখা যায় একটা স্যুট না থাকার জন্য তার চাকরিটা হলো না। ভারতের নয়া শাসনও যে আধা ঔপনিবেশিকতার পাঁকে পাঁকে জড়িয়ে আছে, সেই রাজনৈতিক সাংস্কৃতিক বাস্তবতার উপস্থাপন ঘটে এখানে। পরের ছবি কলকাতা 71, 3টি গল্প অবলম্বন করে তৈরি করা। গল্প 3টির লেখক যথাক্রমে মানিক বন্দ্যোপাধ্যায়, প্রবোধ সান্যাল এবং সমরেশ বসু। গল্প 3টির পটভূমি যথাক্রমে 1933, 1943 এবং 1953। প্রথম আখ্যানে ছিল যে এক বস্তিবাসী পরিবার বর্ষার রাতে তাদের দুর্ভোগের ছবি। পরের গল্পে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের আর্থিক অনটনের কথা। তৃতীয় গল্পে পাই চালের চোরা চালানকারীদের কথা, যারা সব মূল্যবোধ পেছনে ফেলে যেভাবে হোক বেঁচে থাকতে চায়। মৃণাল সেনের কলকাতা ট্রিলজির শেষ ছবিটি পদাতিক।
জীবৎকালে বাংলা সিনেমা তথা সংস্কৃতি জগতের লিভিং লেজেন্ডে পরিণত হয়েছিলেন তিনি। মৃণাল সেনের আরও সিনেমাগুলির কথা যদি উল্লেখ করতে হয় তবে অবশ্যই বলতে হয় কাঁচকাটা হিরে, মাটির মনীষা, জোড়া দিঘির চৌধুরী পরিবার, কোরাস, মৃগয়া, ওকাউরি কাথা, পরশুরাম, একদিন প্রতিদিন, আকালের সন্ধানে, জেনেসিস, মহাপৃথিবী, অন্তরীণ, আমার ভুবন প্রভৃতি। 1981 সালে তিনি ভারত সরকার দ্বারা পদ্মভূষণ পুরস্কার লাভ করেন। 2005 সালে তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পান। 2000 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে অর্ডার অফ ফ্রেন্ডশিপ সম্মানে ভূষিত করেন। দেশ বিদেশের চলচ্চিত্র জগতের নানান পুরস্কারে সম্মানিত হয়েছেন। বহুবার তার বিভিন্ন ছবি নানান জাতীয় পুরস্কার পেয়েছে। মস্কো, বার্লিন, কান, ভেনিস, শিকাগো, মন্ট্রিয়েল, কায়রো সমস্ত বিখ্যাত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে তার বিভিন্ন ছবি। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক সকলের সঙ্গে সঙ্গে তাই মৃণাল সেন বাংলা সিনেমার উজ্জ্বলতম নক্ষত্র হয়ে থাকবেন আজীবন।